স্পেন জার্মানির কত ধ্রুপদী লড়াই আপনি দেখেছেন। আরও একটা লড়াই কোয়ার্টার ফাইনালে এই দুই দল যখন মুখোমুখি হচ্ছে তার আগে স্প্যানিশ দৈনিক যে হেডলাইনটা করেছে সম্ভবত এই ম্যাচের সবচেয়ে ভালো উপস্থাপন তারাই করতে পেরেছে। আগামী দিনে ফুটবলটা কারা আসলে ডিকটেট করবে, আগামী দিনের ফুটবল আর কারা, সম্ভবত এই এরাই। অর্থাৎ এই যে আস বলছে ওয়েলকাম টু ফিউচার, আসলেই আপনাকে ভবিষ্যতে আমন্ত্রণ। এক পাশে লামিন ইয়ামাল, অন্য পাশে নিকো উইলিয়ামস, অন্য পাশে জার্মানির জামাল মুজিয়ালা এবং ফ্লোরিয়ান ভার্টজ। ইউরোপিয়ান ফুটবলে এই মুহূর্তে সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে বেশি নজর কাড়া চারজন ফুটবলার একে অন্যের মুখোমুখি হচ্ছেন, দুজন এ পাশে দুজন ও পাশে। স্পেন ভার্সেস জার্মানি, এই হচ্ছে ইউরোর প্রথম কোয়ার্টার ফাইনাল। আপনি দেখছেন টি স্পোর্টসে ঠিক রাত 10টায় ব্লকবাস্টার হিট। স্পেন যে এই টুর্নামেন্টে এত দূর পর্যন্ত চলে আসবে সেটা অনেকে হয়তো অনুমান করেছিলেন, কিন্তু স্পেন এত ভালো খেলবে সেটা হয়তো অনেকেই অনুমান করতে পারেন নাই। আর জার্মানি স্বাগতিক দেশ বলে তাদেরকে অনেকেই এই পর্যন্ত দেখেছিলেন, কিন্তু জার্মানিও সম্ভবত তাদের প্রত্যাশা ছাড়িয়ে গেছে। এবং এই দুই দলে যখন একে অন্যের মুখোমুখি হচ্ছে, কারো কারো মনে একটু আক্ষেপ থাকতে পারে টুর্নামেন্টের সম্ভবত সেরা দুই দলের একটাকেই বাদ পড়তে হবে এই কোয়ার্টার ফাইনাল স্টেজ থেকে। আপনি জানেন স্পেনের এই দলটা বেশ তরুণ এবং তারা অন্য ব্র্যান্ডের ফুটবল খেলছে, কিন্তু কিভাবে তারা সেই ফুটবলটা খেলছে, কেন স্পেন এত ভালো, সম্ভবত তার জবাব এই দুজন যখন লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস দুই উইং থেকে স্পেনের অ্যাটাকগুলো ইনিশিয়েট করছেন, সেই জায়গায় স্পেনকে আর আটকানো যাচ্ছে না। এই দুজনের বন্ধুত্ব মাঠের বাইরে যেমন যতটা জমে, মাঠের ভেতরেও ঠিক ততটাই। আপনি সম্ভবত আপনার সোশ্যাল মিডিয়ায় এই দুজনের ওই ভিডিওটা দেখেছেন যে রক পেপার সিজার করে কে আগে পানি পান করবেন, এই নিয়েও তাদের ভেতরে একটা লড়াই চলে। এবং এই দুজন যেহেতু জেনজি, কাউকে ছোট করছি না, এই জেনারেশনেরই তো, তাই না? তো তাদের আবার তারা টিকটকে এক রুমে নাচেনও, তাদের ভেতর ওই ব্যাপারগুলো আছে। তারা নতুন দিনেরই ফুটবলার, যাদের সঙ্গে পুরনো দিনের ফুটবলারের আপনি একটা বিস্তর ফারাক খুঁজে বের করতে পারবেন। যদিও আমাদের আলোচ্য বিষয় সেটা না, কেন এই দুজনের খেলা পুরো স্পেনকে পাল্টে দিয়েছে সেটা একটু দেখানোর। আপনি যখন স্পেনের প্রবাবল 11টা দেখবেন, স্পেন সম্ভবত এই 11টা নিয়েই নামতে যাচ্ছে জার্মানির এগেনস্টে, এবং এটাই সম্ভবত এই টুর্নামেন্টে তাদের সেরা 11 আপনি যদি পারফরমেন্স হিসাব করেন। তবুও লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের পজিশনিং দেখুন। তারা দুপাশ থেকে যখন দৌড়ানোর চেষ্টা করছেন, যখন তারা ড্রিবল করার চেষ্টা করছেন, তখন তাদেরকে বেশ ওই কাজটা করতে দিচ্ছেন এবং স্বাধীনতা দিচ্ছেন তাদের ফুল ব্যাকরা। এক পাশে যেমন কুকুরেয়া, অন্য পাশে কারবাহাল, কখনো কখনো মিডফিল্ডাররাও সেখানে গিয়ে তাদেরকে অনেক বেশি সাহায্য করছে। তো ঘটনাটা এরকম দাঁড়াচ্ছে, ধরুন আপনি একজন উইঙ্গার, আপনি নিকো উইলিয়ামস, তো আপনার সামনে আছে আরেক ডিফেন্ডার, আপনি তাকে 10 বার কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে 2বার 3বার তো সফল হবেন। তো ওই 2-3বার যদি আপনি সফল হয়ে সামনে খানিকটা স্পেস পান, সেখান থেকেই তো আপনি পার্থক্যটা গড়ে দিতে পারেন। কারণ আপনার সামনে যারা রয়েছে, মোরাতার কথা বলেন, ইয়ামাল বা বক্সের ভেতরে লেট রান নেওয়া রদ্রি হতে পারে, পেদ্রি হতে পারে, ফাবিয়ান রুইজ হতে পারে, তারা ওই জায়গা থেকে গোলগুলো আদায় করে নিচ্ছেন। আপনি আগের ম্যাচেও দেখেছেন ফাবিয়ান রুইজ এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে দারুণ করেছেন। তো এই যে তরুণ যারা উইঙ্গার অথবা ফরওয়ার্ড অথবা অ্যাটাকিং মিডফিল্ডার, তাদেরকে এই রকম স্বাধীনতা ডে লা ফুয়েন্তে দিয়ে রেখেছেন স্পেনের কোচ, যেটা স্পেনের খেলাটাকেই পুরোপুরি পাল্টে দিয়েছে বলে বেশিরভাগ লোকে বিশ্বাস করেন। এখন এটা শুধুমাত্র ট্যাকটিক্স না, এটা কোয়ালিটিও। লামিন ইয়ামাল বা নিকো উইলিয়ামস, তাদের যে মান এবং তাদের যে কোয়ালিটি, সেটা তারা খেলার ভেতরে পুরোপুরি এখনও পর্যন্ত এক্সিকিউট করতে পারছেন বলেই স্পেন যথেষ্ট ভালো করছে। এবং স্পেনের এই যে ব্যাকলাইন, তারা এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে একটাই গোল হজম করেছে, সেটাও আবার আত্মঘাতী গোল। আপনি বুঝতেই পারছেন স্পেনের এই দলটা আসলে কতখানি স্টেবল, এই ব্যাকলাইন থেকে শুরু করে ফরওয়ার্ড পজিশন পর্যন্ত। যেটা আপনি জানতে চাইবেন যে জার্মানি আর স্পেন কেন এই দুটো দলকে বলা হচ্ছে যে কাছাকাছি শক্তির। আপনি এবারের ইউরোর দু দলের পারফরমেন্স দেখেন, স্পেন সেখানে 4টা ম্যাচের 4টাতেই জিতেছে, কিন্তু জার্মানি একটা ম্যাচ ড্র করেছে বটে, কিন্তু তাদের গোল ডিফারেন্স অথবা শটস অন গোল যখন আপনি দেখবেন, আপনি জানেন যে দু দল একেবারে গায়ে গা লাগা, এবং এই কারণেই দুই দলকে আলাদা করা যাচ্ছে না। আপনি হয়তো পারফরমেন্সের ভিত্তিতে বলতে পারেন স্পেন একটু এগিয়ে আছে, কিন্তু ঘরের মাঠটা কার? জার্মানির, তাই না? ওটাকেও মাথায় রাখতে হবে।
এই রেকর্ড থেকে আপনি যখন এইদিকে আসবেন যে সবচেয়ে বেশি পাস এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে, সবচেয়ে পাসিং অ্যাকিউরেসি কার ভালো, 1 নম্বর দলটার নাম জার্মানি, 2 নম্বর দলটার নাম স্পেন। আরও একটা ব্যাপার এখানে আছে, আপনি যখন সবচেয়ে বেশি পজেশন দেখবেন এবারের টুর্নামেন্টে এখনো পর্যন্ত, আপনি এক্সপেক্ট করেন কি যে স্পেন অনেক বেশি পজিশন নিয়ে খেলবে, কিন্তু স্পেন যে প্রথম ম্যাচটা খেললো এবারের ইউরোতে ক্রোয়েশিয়ার সঙ্গে, তাতেই তাদের বল পজিশন কম ছিল এবং সেই বল পজিশন কম থাকার সবশেষ ঘটনাটা 2008-এর ইউরোর ফাইনাল, যেখানে স্পেন খেলেছিল জার্মানির বিপক্ষে এবং এত বছর পরে স্পেন কোনো একটা ম্যাচে অপোনেন্টের তুলনায় বল পজিশন কম রেখেছিল। এটাও আমাদেরকে বলছে যে এই স্পেনের প্লেয়িং প্যাটার্ন একটু আলাদা। তার মানে এই নয় যে স্পেন পজিশন রাখতে চায় না, কিন্তু তারা বল পজিশন না রেখেও অনেক বেশি ডিরেক্ট অ্যাপ্রোচে খেলতে পারে, এটাই তারা এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে দেখিয়েছে এবং এই ডিরেক্ট অ্যাপ্রোচের মূল প্রাণ হচ্ছে তাদের 2 উইঙ্গার। এই জায়গায় দেখুন আপনি মোস্ট পজিশন যে দলগুলো রেখেছে সবচেয়ে বেশি, তার ভেতরে স্পেন আছে 4 নম্বরে, জার্মানিও তাদের তুলনায় অনেক বেশি এবং সবচেয়ে বেশি পজিশন এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে রেখেছে বা রাখতে পেরেছে পর্তুগাল। তার মানে বল পজিশনই আসলে শেষ কথা নয়। স্পেন আর জার্মানির এই ম্যাচটা কোথায় ডিসাইড হবে? কেউ কেউ ভাবছেন যখন একটা দলের পায়ে বল থাকবে না সেই জায়গাতেই এই ম্যাচটা নির্ধারণ হবে। তার মানে ইলকাই গুন্দোগান, জার্মানির ক্যাপ্টেন, যা বোঝাতে চাইছেন বল পজিশন যে দলটার কাছে যখন থাকবে না তখন ওই দলটা ওই অপোনেন্টকে কিভাবে হ্যান্ডেল করতে পারবে, কি করে তারা প্যানিক না করে থাকতে পারবে, কতক্ষণ ধরে তারা নিজেদের ফরমেশন অথবা শেপ ধরে রাখতে পারবে, কতখানি ডিসিপ্লিন তারা, তার ওপরে হয়তো এই ম্যাচের ভাগ্য নির্ভর করতে পারে বলে ভাবছেন স্বয়ং জার্মান ক্যাপ্টেন। তার মানে যে স্ট্যাটগুলো আমরা আগে এতক্ষণ ধরে দেখলাম সেগুলো কিছু না কিছু মিন করে এবং সেগুলো এই প্লেয়াররাও খুব ভালো মতো জানেন। জার্মানির এত তো স্পেন নিয়ে কথা হলো, আমরা বুঝলাম যে স্পেনের অনেক শক্তি, জার্মানির তাহলে কি আছে? জার্মানির এই 11টাও মোটামুটি আমরা ধরে নিতে পারি যে স্পেনের বিপক্ষে এরকম কিছুই হয়তো নামাতে যাচ্ছেন জুলিয়ান নাগেলসমান। আগের ম্যাচে অবশ্য দারুণ করেছেন স্লটারব্যাক, কিন্তু তারপরও জোনাথন টা, যিনি সাসপেনশন কাটিয়ে ফিরছেন, লেভারকুজেনের ডিফেন্ডার, তাকে হয়তো আমরা দেখব। লেফট ব্যাকের পজিশনে আমরা রাউন্ডকে খেলতে দেখেছি রাউন্ড অফ 16-এর ম্যাচে, কিন্তু এর আগে মিচেল স্টার্ক খেলছিলেন। আমরা এখনও নিশ্চিতভাবে বলতে পারছি না যে লেফট ব্যাকের পজিশনে আসলে নাগেলসম্যান কাকে ভাবছেন। এই যে ফুল ব্যাকের পজিশন রাউম এবং অন্য পাশে ইয়োশুয়া কিমিক, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ ওই জায়গা দিয়ে লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস তারা দৌড়াবেন এবং তাদেরকে যে লাইসেন্স দেওয়া আছে উইঙ্গারদেরকে, স্পেনের উইঙ্গারদেরকে, যে তোমরা যাও, তোমরা ডিফেন্ডিং নিয়ে চিন্তা করো না, তোমরা অ্যাটাকে যাও। এটাই আসলে স্পেনের খেলার আপনি বলতে পারেন ধর্ম। তারা 70-80 মিনিটস পর্যন্ত অপোনেন্টের ঘাড়ের ওপরে চাপ দিয়ে ধরে রাখে, একেবারে গলা চেপে ধরে রাখে, একটার পর একটা তারা অ্যাটাক ইনিশিয়েট করে যায়। এই কারণেই স্পেনকে আটকানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। এইরকম হাই টেম্পো গেম এখনো পর্যন্ত স্বয়ং জার্মানিও এই টুর্নামেন্টে খেলতে পারে নাই বলে বেশিরভাগ লোকের কাছে মনে হয়েছে। তাহলে এই জায়গায় আসলে মূল কাহিনীটা কোন জায়গায়? অবশ্যই টনি ক্রুজ, যাকে হোসেলু তার সাবেক ক্লাব টিমমেট এখন বলতে হবে, বলে দিয়েছেন যে এই ম্যাচের পর তিনি চান টনি ক্রুজ যেন অবসরে যান। এখন কে যে আসলে অবসরে যাবেন বলা কঠিন, কিন্তু টনি ক্রুজ নিশ্চয়ই এখান থেকে ফিরতে চাইবেন না, এরকম একটা জায়গা থেকে তো একেবারেই না। ফ্লোরিয়ান ভার্টসকে নিয়ে দুটো কথা বলা প্রয়োজন। ভার্টসের এইবারের ইউরোটা শুরু হয়েছিল, ফার্স্ট ম্যাচে তিনি গোল করেছেন, কিন্তু এরপর যে খুব ভালো তিনি কাটাচ্ছেন তেমনটা না। ডেনমার্কের সঙ্গে ম্যাচে আমরা দেখেছি লেরয় সানেকে ট্রাই করা হয়েছিল, পরে গিয়ে ভার্টস নেমেছিলেন। এই ম্যাচে আমরা ধরে নিচ্ছি যে ফ্লোরিয়ান ভার্টসকে স্টার্ট করানো হবে। কাই হাভার্টজের না থাকার কোনো কারণ নাই, বরং স্পেনের মতো দলের সঙ্গে কাই হাভার্টজের মতো ফলস নাইন খুব কার্যকরী হতে পারেন। জামাল মুজিয়ালা, তাকে নিয়ে আর আলাদা করে কি বলবো? সম্ভবত এই যে যাদেরকে নাম আমরা নিচ্ছি তাদের ভেতরে কারো মতে হয়তো তিনি লামিন ইয়ামালের চেয়েও বেশি ট্যালেন্টেড। তার একটা কারণ হতে পারে যে ইয়ামালের তুলনায় মুজিয়ালার বয়স আরেকটু বেশি, ম্যাচুরিটি লেভেল তার আরেকটু বেটার। এখন এইখানেই জার্মানির মূল খেলাটা। জার্মানির এই দলটা স্পেনের একাদশের চেয়ে অনেক বেশি এক্সপেরিয়েন্সড বলে আপনার মনে হতে পারে। ইনফ্যাক্ট জার্মানির সাবেক গোলকিপার ইয়ান্স লেম্যান তিনি বলছেন যে স্পেনের দলটা একদমই তরুণ, সেই তুলনায় জার্মানির এই দলটা অনেক বেশি এক্সপেরিয়েন্স এবং দিন শেষে এটাও এই ম্যাচে ফলাফল নির্ণয় করে দিতে পারে। তবে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে ইলকাই গুন্দোগান এই ম্যাচের সবচেয়ে ইম্পর্টেন্ট পিস না, তিনি বার্সেলোনায় খেলেন বলে না,
এই জায়গায় ইলকাই গুন্দোগানের জায়গাটায় তিনি আসলে যত ভালো অপারেট করতে পারবেন তত বেশি অ্যাটাক ইনিশিয়েট করতে পারবে এই জার্মানি। গুন্দোগানকের কাছ থেকে আমরা কয়েক রকম রান দেখেছি, টুর্নামেন্টে তিনি গোলও করেছেন, তিনি অ্যাসিস্টও করেছেন, একটা ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন। এই কারণেই গুন্দোগানের রোলটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং এমন একটা রোলে নাগলসমান তাকে খেলাচ্ছেন। সাধারণত তার ক্লাব আগে যা ছিল লাইপজিগ, মানে যেখানে তিনি যে কাজটা করতেন যে একসাথে 3-4 জনকে বক্সের ভেতর ঢুকে দিতেন যখন তার দল অ্যাটাকে থাকে, তো ওই কাজটা এখন জামাল মুজিয়ালা, ফ্লোরিয়ান ভার্টজ, হাভার্টজ অথবা গুন্দোগান এরা সবাই মিলে একসঙ্গে করছেন। আপনি এটাকে 2 ইউনিটে ভাগ করতে পারেন, এই পর্যন্ত 1 ইউনিট, এই পর্যন্ত আরেক ইউনিট। জার্মানির ব্যাপারটা অনেকটাই এইরকম। এখন কথা হচ্ছে এত শত কথার পরে আপনি তো জানেন যে স্পেনের ডিফেন্ডারদেরকেও কড়া পরীক্ষায় ফেলবেন জামাল মুজিয়ালারা। দিন শেষে হয়তো ওটাই হবে একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গায় এই ম্যাচটা শেষ পর্যন্ত ডিসাইড হবে। ইউরোপের অন্যতম সেরা 2 দল, ইনফ্যাক্ট ইউরোপের ইতিহাসের যে লড়াইগুলো আছে তার ভেতরে সম্ভবত ওপরের দিকে থাকা একটা লড়াই স্পেন ভার্সেস জার্মানি, যে ম্যাচের প্রেডিকশন দেওয়া খুব মুশকিল। আপনার কাছে জানতে চাই এই ম্যাচের প্রেডিকশন আপনার কি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.